হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই গল্পের আগের পার্টটি যদি দেখে না থাকো অবশ্যই দেখে নাও। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, না করে কিন্তু কেউ যাবে না। টাটা, বাই বাই। গল্পে যাওয়া যাক। আয়ু আর মিষ্টিকে নিয়ে ঘুরতে বের হয়েছি। গন্তব্য পাহাড়। মনোরম পরিবেশ, তবে সাবধানে পা ফেলতে হবে। মেঘে ঢাকা পাহাড়ি পথ, একপাশে গভীর খাদ, পড়লে মৃত্যু নিশ্চিত। আমি আর আয়ু মিষ্টিকে নিয়ে হেঁটে চলেছি। আয়ু আমার হাত ধরে তো কখনো আবার কাঁধে মাথা রেখে চলেছে। আর আমার কোলে মিষ্টি, আর কানে ভেসে আসছে মিষ্টি মধুর সুর। চোখ ফিরিয়ে দেখলাম, সে কি, আয়ু কোথায়? এটা তো তে। এর মানে তে এতক্ষণ আমার সঙ্গে ছিল। মিষ্টি সে কখন থেকে আমার কোল থেকে নামার জন্য ছটফট করছে। ভীষণ দুষ্ট হয়েছে মেয়েটা। নামাতে না নামাতেই এক দৌড়। মিষ্টির পেছনেতে তের পেছনে আমি। তে আচমকা মিষ্টির হাত ধরে টান দিল। মিষ্টি পড়ে যেতে নিলে আমি কোনো মতে ধরে ফেলি। কিন্তু তে কোথায়? দূর থেকে ক্ষীণস্বরে ভেসে এলো, ভালো থাকবেন মিস্টার চৌধুরী, আমার মেয়েকে দেখে রাখবেন, হয়তো আর দেখা হবে না। তে পাহাড় থেকে পড়ে গেল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। অনেক কষ্টে চোখ খুললাম, দেখলাম সদ্যবর হয়েছে। সূর্য পূর্ব দিক থেকে উঁকি দিচ্ছে। ক্ষীণচাঁদ এখনো আকাশে। সন্ধ্যা তারা কি এখনো জ্বলছে, নাকি শুকতারা সেটা আমি জানি না। বুঝলাম স্বপ্ন দেখছিলাম। মনটা কোডাকছে। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। ছুটে গেলাম পাশের ঘরে। তে মিষ্টিকে বুকে জড়িয়ে তৃপ্তিতে তখনও ঘুমাচ্ছে। নেট অন করতেই জিসুর মেসেজ এলো, আজ দুপুরের মধ্যে ডিভোর্স পেপার হাতে চলে আসবে। এই খবরে আমার তো খুশি হওয়ার কথা, কিন্তু হতে পারছি না কেন? এত খারাপ লাগছে কেন? কোনো ভুল হচ্ছে না তো? অফিসে বসে আছি অনেকক্ষণ, কাজে মন লাগছে না কিছুতেই। সামনে পড়ে থাকা ডিভোর্স পেপারের পাতা হাওয়ায় উঠছে, এলোমেলো বিধ্বস্ত জীবনের প্রতীক হয়ে। সত্যি জীবনটা কত অদ্ভুত। যাকে ভালোবেসেছিলাম সে ছেড়ে চলে গেল। যাকে মনের কোন স্থান দিতে শুরু করেছিলাম সে তো ছেড়ে যাওয়ার জন্য এসেছিল। আমার কথা ভাবছি না। মম ড্যাড যখন জানতে পারবে তখন কি হবে? তেকে তো নিজের মেয়ের মতো স্নেহ করে। কখনো তো মনে হয় আয়ুর থেকেও তে বেশি জায়গা পেয়েছে আমার পরিবারে। আর মিষ্টিও তো মাম্মা মন্ত প্রাণ। কি করে সামলাবো সবাইকে, বিশেষ করে মিষ্টিকে? তবুও ভালো মেয়েটার বয়স কম, এখনো বুঝতে শেখেনি। কিছুদিন হয়তো কান্নাকাটি করবে, বায়না করবে, তারপর ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। অনেকক্ষণ ধরে টেলিফোনে ট্রাই করছি, কিন্তু আউট অফ রেঞ্জ আসছে। ভেবেছিলাম অফিসে ডেকে ঝামেলাটা মিটিয়ে নেব, কিন্তু সেটা বুঝি হওয়ার না। সকালে একবার মাত্র দেখেছিলাম, বাড়ি থেকে বের হওয়ার সময় মম ড্যাডকে প্রণাম করছিল। হঠাৎ এত প্রণামের ঘটা কেন কি জানি, হয়তো শেষবারে দেখা বলে। তবে যাওয়ার সময় কেন বললো, আপনারা আশীর্বাদ করুন, আজকে যাই হয়ে যাক না কেন সত্যিটা সবার সামনে তুলে ধরতে যেন পারি আমি। মুখোশের আড়ালে লুকিয়ে তাকে একজনের সামনে নিয়ে আসতেই হবে। কোন সত্যি? মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মুখটাই বাকার। একজনটাকে কিসের ধোঁয়াশা। ভালো থাকবেন আপনারা, মিষ্টিকে দেখে রাখবেন, ওকে একদম কাচ্চারা করবেন না। আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দেবেন বলেই বাড়ি থেকে বের হয়ে গেল। কোথায় গেল এত সকাল সকাল? এইসব কথার মানে কি? আজ সাজ পোশাকও অন্যরকম। জিন্স জ্যাকেট পরে কখনো তো নার্সিং হোমেও যায় না। তবে আমি বা এটা ভাবছি কেন? যেখানে খুশি যাক, জাহান নামে যাক, শুধু সাইনটা করে দিয়ে গেলেই হলো, তাহলে তো আমি মুক্তি। সরি স্যার, নক না করে ভেতরে ঢোকার জন্য। আমাদের একবার মেমে নার্সিং হোমে যেতে হবে তাড়াতাড়ি। কেন, কি হয়েছে? জাঙ্কুকের মনে কোড়াচ্ছে, তবু মনটাকে শক্ত করে ডিভোর্স পেপারটা হাতে তুলতে মিঞ্জি বলে উঠল, এটার প্রয়োজন হবে বলে তো মনে হয় না স্যার। যাত্রাপথে দুজনে কোনো কথা বলিনি, শুধু আমি মিঞ্জিকে একবার জিজ্ঞাসা করলাম, ভোরের স্বপ্ন কি সত্যি হয়? শুনেছি তো তাই। এক অজানা শঙ্কায় বুক কেঁপে উঠল। মনে হলো খুব কাছের কাউকে হারাতে চলেছি।
নার্সিং হোমে ঢুকে দেখি ডেড মাথা নিচু করে বসে আছে, পাশে সিওজন। সিওজন ডেডের হাত ধরে বলছে, ক্ষমা করবেন আঙ্কেল, আপনাকে কথা দিয়েছিলাম আমার বোনটাকে সুস্থ সবল ভাবে আপনার কাছে ফিরিয়ে দেব, পারলাম না। জানেন, তাকেও কথা দিয়েছিলাম যেভাবে পারি শোকাকে খুঁজে বের করব। তারপর কিন্তু এটা কি হয়ে গেল? মেয়েটা ডেঞ্জারাস জানতাম, কিন্তু তাই বলে এতটা সেটা আগে বুঝিনি। ঘন্টা খানেক হয়ে গেল ওটির বাইরে বসে আছি, হাত পা ঠান্ডা হয়ে আসছে। এর আগে যখন ওটির দরজা খুলেছিল তখন আয়ুর নিথর দেহ বের হয়েছিল। এবার কি হবে কে জানে। আমি তোমার কথাই ভাবছি তে, যতই তোমাকে দেখি অবাক হয়ে যাই। এক এক সময় মনে হয় তোমাকে আমি পুরোটাই জানি, আবার কখনো মনে হয় তুমি আমার কাছে সমাধান না হওয়া সে ধাঁধার মতোই, যার সমাধান সূত্র হয়তো কখনোই খুঁজে পাবো না। তোমাকে আমি কথাটা ভুল বুঝেছি, এখন নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। ভাই বোনের পবিত্র সম্পর্কের দিকে আঙুল তুলেছি আমি, ছি। এখন ওটি দরজা খুলছে না কেন? আমি একজনকে হারিয়েছি, আরেকজনকে হারাতে পারবো না তে। আমি তোমাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছি তে, জেনে না জেনে হয়তো তোমাকে ভালোবেসে ফেলেছি, এটাই সত্যি। আমি আবার কাউকে ভালোবেসে ফেলেছি, আর সেটাই তুমি। তুমি আমাকে ছেড়ে যেও না তে, এত আঘাত সহ্য করার ক্ষমতা আমার আর অবশিষ্ট নেই। আমরা তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কত বড় ভুল সিদ্ধান্ত নিতে চলেছিলাম আমি। হঠাৎই খেয়াল হলো মিনজি কোথায়। ও আমাকে তের সম্পর্কে সব ইনফরমেশন দেওয়ার কথা ছিল, ঠিকঠাক ইনফরমেশন দেয়নি কেন? তার মানে ও সব সত্যি জানতো। আমাকে যা বলেছে তা তো অর্ধ সত্য, আর তার উপর ভিত্তি করে আমি এত বড় ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম। আমার থেকে এত গোপনীয়তা কারণ কি? রাগে চোখে মিনজির দিকে তাকালাম, ও তো মাথা নিচু করেই রইল। ক্ষমা করবেন স্যার, আমি সিওজন স্যার আর তেমিমের কাছে ধরা পড়ে গিয়েছিলাম। ওনারাই বলেছেন আপাতত মুখ বন্ধ রাখতে, সময় হলে সবকিছু জানতে পারবেন। ওনারাই প্রমাণের জন্য অপেক্ষা করছিলেন, প্রমাণ ছাড়া আপনি সত্যটা বিশ্বাস করতেন না। কি প্রমাণ? কিসের সত্য, যার জন্য তাকে প্রাণের ঝুঁকি নিতে হলো? সিওজন স্যার আপনাকে সব বলবে। আমি নিজেও পুরোটা জানি না, শুধু জানি এর পেছনে জিসু ম্যামের হাত আছে। জিসু ম্যাম এখন পুলিশের কাস্টাডিতে। জিসু? জিসু আবার কি করেছে? সরি স্যার, আমি আর কিছু বলতে পারবো না। এরই মধ্যে ওটির দরজা খুলে গেল, এগিয়ে যেতে পারছি না, হাত পা কাঁপছে। বারবার সাদা চাদরে ঢাকা আয়ুর কথা মনে পড়ছে, সেই সাথে ডাক্তারের বিষণ্ণ চেহারা। নিজেকে বারবার অপরাধী মনে হচ্ছে। কালকে মেয়েটাকে এতগুলো কথা না শোনালেও পারতাম। ওর অশ্রুভেজা চোখ আমার কাছে এখন খুবই স্পষ্ট। ভাবতে ভাবতে পায়ে পায়ে কখন একটু এগিয়ে গেছে জানি না। অশ্রুভেজা চোখে দাঁড়িয়ে আছি, বুক ধুরু ধুরু করছে। কি সংবাদ আসতে পারে তা নিয়ে মাথা যেন ফেটে যাচ্ছে। এমন সময় কারো হাতের স্পর্শে ঘোর কাটলো। তাকিয়ে দেখি ডেড। ওটির দরজা খুলে নার্স আর ডাক্তার বেরিয়ে আসলেন। অপারেশন সাকসেসফুল হয়েছে, আপাতত জ্ঞান ফেরার অপেক্ষা। এতটুকু শুনে খানিক নিশ্চিন্ত হলাম, কিন্তু ঠিক তারপরের কথাতে অবাক না হয়ে পারলাম না। ভাগ্যিস সময় মতো নিয়ে আসা হয়েছিল, বেশ আরেকটু ছড়িয়ে গেলে বাঁচানো যেত না। আশা করছি 48 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। প্রায় 20 ঘন্টা হয়ে গেল আমি তের পাশে বসে আছি। এই সময়টুকুর মধ্যে খুব জরুরি কাজ ছাড়া তের পাশ থেকে আমি সরিনি। এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কি অবস্থা হয়েছে মেয়েটার, যেন দীর্ঘ ক্লান্তি শেষে দীর্ঘ বিশ্রামের পথ বেছে নিয়েছে। এ তো সে বিশ্রাম নয়, তাহলে স্যালাইন, রক্ত, অক্সিজেনের প্রয়োজন পড়তো না। প্রয়োজন পড়তো না এত ওষুধের। এত কিছুর পরেও চেহারায় একটা ফ্যাকাশে ভাব, মনে হচ্ছে কেউ যেন ওর ভেতরের সমস্ত রস শোষণ করে নিয়েছে। ওর চোখের নিচে কালি যেন আমায় ডেকে বলছে, ওগো। আমি দীর্ঘ রজনী বিনিদ্র, তাই তো আজ এমন গভীর নিদ্রায় মগ্ন। আজ যেন আমার চোখের জল বাত মানছে না, হৃদয় অপরাধবোধের দহনে দগ্ধ হয়ে যাচ্ছে। এই কষ্টগুলো বোধহয় নারী পুরুষ ব্যক্তি বোধে ভিন্ন হয় না, তাই তো পুরুষ মানুষ হয়েও আজ আমি চোখের জল ফেলছি। মন বারবার বলছে, তে আমি তোমাকে হারাতে পারবো না, ফিরে এসো তে।
তোমাকে আর কোনো কষ্ট পেতে দেব না। আমাদের অভিনব দাম্পত্য অভিনবত্বের মধ্য দিয়ে প্রকৃত দাম্পত্যের রূপ পাবে। শুধু একটিবার ফিরে এসো, আমার কাছে ফিরে এসো, আমি যে তোমার অপেক্ষায়। সন্ধ্যা 7টা বাজে। ভিজিটিং আওয়ার্স শেষ হয়েছে। মম ড্যাড তার বাড়ির কিছু আত্মীয় স্বজন অনেকে এসেছিলেন দেখা করতে, যদিও কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। সকলেই বাইরে থেকে চোখের দেখা দেখে গেছে। আমি শুধু স্পেশাল পারমিশন নিয়ে তার সাথে থেকে গেছি। শুনলাম মিষ্টি নাকি সারাদিন তার মাম্মামকে খুঁজছে। কি আর করার, এতটুকু মেয়েকে নার্সিং হোমে আনা ঠিক নয়, তাই আপাতত মালাদি সামলাচ্ছে। একটু পর দরজা ঠেলে সিওজনের আবির্ভাব ঘটল, তবে সাদা পোশাকে আমার সামনে এসে বলা শুরু করলো, সরি মিস্টার জাঙ্কুক, আপনাকে আগে বলা উচিত ছিল, কিন্তু তাই আপনাদের এই বিপদের মাঝে আনতে চাইনি। আমি এবার জোরেই প্রশ্ন করলাম, আমি সেদিন থেকে শুনে যাচ্ছি, কিন্তু কিসের বিপদ, কি ঘটনা, আমাকে একটু পরিষ্কার করে বলবেন কি? হ্যাঁ নিশ্চয়ই, যার ঘন্টা বেজেছিল দীর্ঘ 17 বছর আগে, অথচ তার ধ্বনি আপনার কাছে এসে পৌঁছায়নি। আমি কিছু বুঝতে পারছি না। আমি জানি আপনি কিছু জানেন না, তাহলে ব্যাপারটা খুলেই বলি। আপনি যখন ক্লাস 10 পাশ করে নতুন কলেজে ভর্তি হলেন, সেই কলেজের সবচেয়ে ফেমাস মেয়ে জিসু ধীরে ধীরে হয়ে উঠল আপনার ক্লাসমেট থেকে ক্লোজ ফ্রেন্ড। সুন্দরী, স্মার্ট, বড় লোকের আদরের কন্যা জিসু, তবে বড় লোকের ভিগড়ে যাওয়া বেটি বলা যায়। কিন্তু আপনাকে এক ডাকাতেই ভালো লেগে গিয়েছিল ওর। হবে না বা কেন? স্মার্ট, হ্যান্ডসাম, মেধাবী, তারপর রিচ ফ্যামিলি থেকে বিলং করা প্রাণোচ্ছল একটা ছেলে। তাই আপনার সামনে ভালো মানুষের অবুঝ মেয়ের মুখোশ পরে থাকতে শুরু করেও ধীরে ধীরে আপনার সাথে বন্ধুত্ব গাঢ় থেকে গাঢ় হয়ে উঠল। আপনার তরফ থেকে শুধু বন্ধুত্ব হলেও ওর দিক থেকে ছিল আরো বেশি কিছু। ইনফ্যাক্ট ও ভেবে নিয়েছিল আপনি ওকে পছন্দ করেন এবং ভবিষ্যতে আপনার জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন। অথচ এরপরে ঘটনা অন্যদিকে মোড় নিল। প্রথম 2 বছর ঠিকই চলছিল, কিন্তু তৃতীয় বছরে গিয়ে বাদ সাধল ফার্স্ট ইয়ারের একটি সুন্দর মেয়ে, আয়ু। আপনি প্রথম দেখাতে মেয়েটির প্রেমে পড়ে গেলেন। মেয়েটির সেই একই অবস্থা। গোপনে চলতে থাকলো আপনাদের প্রেম পর্ব। আয়ুর খুব কাছের কয়েকজন মানুষ ছাড়া কেউ জানতো না এই সম্পর্কের বিষয়ে। এদিকে আপনিও কাউকে জানাননি, এমনকি জিসুকেও না। সম্ভবত আয়ু আপনাকে নিষেধ করেছিল তাই। তারপর জিসুর দাদা ওকে নিজের সাথে নিয়ে গেল কানাডা। আপনাদের যোগাযোগের মাধ্যম তখন ফোন, কথা হতো নিয়মিত, তবে আগের মতো বন্ধুত্বের দৃঢ় বন্ধনে কিছু শীতলতা চলে এসেছিল। আপনিও তখন নিজের প্রেম, লেখাপড়া, তার পাশাপাশি ক্যারিয়ার গোছাতে ব্যস্ত। কিন্তু এর মধ্যে ঘটল অঘটন। আয়ুকে এক প্রকার জোর করে অন্য কারোর সাথে বিয়ে দিতে রাজি বাধ্য করা হলে আপনারা পালিয়ে গিয়ে চুপিসারে বিয়েটা সারলেন। আপনাদের বাড়ির লোক মেনে নিলেও আয়ের বাড়ির লোক মেনে নেয়নি। তবু সুন্দর খাটছিল আপনাদের দাম্পত্য জীবন। দেখতে দেখতে বিয়ের 3 বছর কেটে গেছে। আয়ু সন্তান সম্ভবা। এত খুশির মধ্যে আবার ফিরে পেলেন কাছের বান্ধবী জিসুকে। জিসু সদ্য কানাডা থেকে ফিরে এসেছে। এতদিন পর আপনাকে দেখার উত্তেজনায় সরাসরি এয়ারপোর্ট থেকে চলে আসলো আপনার বাড়িতে। কিন্তু কিসের উৎসব, কিসের এত আনন্দ? সব শুনে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় জিসুর। আপনাকে সারপ্রাইজ দিতে এসে ও যেটা পেয়েছে সেটা ওর কাছে একটা বড় রকমের ধাক্কা ছাড়া আর কিছুই নয়। এরপর থেকে আপনাকে ঘিরে আর আয়ুকে নিয়ে জিসুর মধ্যে শুরু হলো ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত। জিসু বন্ধুত্বের অধিকার বোধ নিয়ে যখন তখন আপনাদের বাড়ি অফিসে হাজির হতো। সেটা একেবারে পছন্দ ছিল না আয়ুর। জিসুর এই অধিকার বোধের পেছনে যে বন্ধুত্বের থেকে বেশি কিছু লুকিয়ে ছিল সেটা হয়তো আয়ু বুঝতে পেরেছিল, কারণ কিছু কিছু বিষয়ে মেয়েদের সিক্স সেন্স পুরুষদের থেকেও বেশি কাজ করে। তাই এক প্রকার জোর করে আপনাকে জিসুর থেকে দূরে সরিয়ে রেখেছিল। জিসু বুঝতে পেরেছিল এভাবে লড়াই করে জেতা যাবে না, তাই এবার সে নতুন কৌশলে নতুন মুখোশ ধারণ করলো। জিসুর ওই মুখোশের আড়ালে কত যে বড় শয়তান লুকিয়েছিল তা আপনারা জানতেন না, জানার কথাও না। আয়ুর যখন ভরা মাস চলছে তখন আপনাকে একটা প্রজেক্টের কাজের জন্য বাইরে যেতে হয়েছে। সেই সুযোগটাকে কাজে লাগিয়েছিল জিসু। পরিকল্পনা অনেক আগে থেকে করা ছিল, শুধু একটা
সুযোগের অপেক্ষা ছিল, সেটাও পেয়ে গেল। আপনি নেই, আপনার বিশ্বস্ত মালাদিও নেই। আপনার মা বাবাকে বাড়ির বাহিরে পাঠিয়ে দেওয়া হলো। তারপর আয়ুর একটা অ্যাক্সিডেন্ট ঘটনা হলো। আয়ু গড়িয়ে পড়লো সিঁড়ি থেকে। লক্ষ্য ছিল একই সাথে দুটো পথের কাঁটা সরাতে, আয়ু আর মিষ্টি। স্ত্রী সন্তান দুজনের একজনও যদি না থাকে তাহলে আপনার পিছুটান থাকবে না, সেটাই আশা করেছিল যিশু। কিন্তু গোল বাঁধল আপনাদের কেয়ারটেকার আর ড্রাইভার। আওয়াজ শুনে কেয়ারটেকার দ্রুত ভেতরে চলে আসে। আয়ু তখন কথা বলার অবস্থায় নেই। যিশু এই সুযোগকে কাজে লাগিয়ে ড্রাইভারের সাহায্য নিয়ে নিজের পরিচিত বেসরকারি হাসপাতালে নিয়ে গেল। আয়ুকে সেখানকার অনভিজ্ঞ ডাক্তারের হাতে তুলে দেওয়া হলো। কোনো ক্রমে বাচ্চাটা বেঁচে গেলেও আয়ু সেই যাত্রায় আর ফিরে আসেনি। তবে আয়ুর সেই পরিণতি আপনার বাবা মেনে নিতে পারেননি। উনি তদন্ত শুরু করেন। যিশু তখন আবার নতুন খেলায় মর্ত হয়ে উঠল। প্রচুর টাকার বিনিময়ে হাসপাতালের কর্মরত ডাক্তার স্টাফদের মুখ বন্ধ করে দেওয়া হলো। আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তদন্ত বন্ধ করা হলো। এমনকি আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক ফাটল পর্যন্ত ধরায়। কিন্তু এত চেষ্টা করেও মিষ্টির থেকে আপনাকে দূরে সরাতে পারেনি, আয়ুকে ভোলাতে পারেনি। বরং যতদিন কেটে মিষ্টিকে ঘিরে আপনি নতুন জীবনের স্বপ্ন দেখেছেন। এখানেই শেষ নয়।